ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা শিখে ফেলবো বা জেনে ফেলবো। সেটা হচ্ছে কোনটা বলতো? হিসাব সমীকরণ, যেটাকে আমরা বলি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের, মানে লুকা প্যাসিওলি, আমাদের হিসাব বিজ্ঞানের যে ফাদার লুকা প্যাসিওলি, হিসাব বিজ্ঞানের জনক বলা হয় যাকে। এই লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের যে জিনিসটা আবিষ্কার করছেন ডাবল এন্ট্রি সিস্টেম, এই ডাবল এন্ট্রি সিস্টেমের মূল হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে, ডাবল এন্ট্রি সিস্টেম মানে কি? দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা মানে কি? দুইটি পক্ষ, দুই সাইডের পক্ষ। এই দাখিলা পদ্ধতি, দুই তরফা দাখিলা পদ্ধতির দুইটা পক্ষ, এই যে মূল হিসাব সমীকরণ যেটা, আমরা এটাকে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা আজকে শিখে ফেলবো। এই ইকুয়েশনটা যে যত ভালো পারবে সে তত বেশি স্মার্ট হবে, অ্যাকাউন্টিং তত বেশি তার কাছে সহজ হবে, যে যত ভালো বুঝবে। এখন কথা হচ্ছে এই একটা ইকুয়েশন দিয়ে আমাদের 9, 10, 11, 12 অনার্স মাস্টার্স কাবাদ দিয়ে ফেলতেছে। এখন এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা যদি সহজ করে বুঝি, সুন্দর করে বুঝি বা আমাদের মাথায় নিতে পারি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞান শেখা অনেক 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 ইজি হয়ে যাবে। তো সুতরাং অপেক্ষা করো, আমরা শুরু করি। হিসাব সমীকরণ, লুকা প্যাসিওলি বলছেন হিসাব সমীকরণ হচ্ছে এ সমান ও ই। ওয়াও, ওই, অনেকে তো বলবো এ সমান ওই না, তো এটা তো ভুল হয়েছে। ও সমান এ সমান এল প্লাস ও ই। হ্যাঁ, আমরা ঠিক আছে, অবশ্যই ওটাতে আসবো, একটু অপেক্ষা করি। এ সমান ওই, এটা আগে আমরা একটু দেখি। ধরেন আমরা একটা ছোট্ট ব্যবসা করতেছি, আমরা একটা ব্যবসা শুরু করব, ছোট্ট আকারে শুরু করব ধরেন। ঠিক আছে, ধরেই তো একদম বড় কিছু করা যায় না। ঠিক আছে, তো ছোট্ট একটা ব্যবসা শুরু করতে গেলে প্রথমে আপনি আপনার নিজস্ব মূলধন, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব টাকা, বড় জোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে ধার করে আপনি কি করবেন? একটা ব্যবসা শুরু করবেন। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে আপনি প্রথমে ব্যাংক থেকে লোন পাবেন না, বা প্রথমে আপনি অনেক বড় বড় লোন কিন্তু আপনার কাছে আসবে না, কেউ লোন দেওয়ার জন্য আপনার কাছে বসে থাকবে না, বা আপনি গেলেও আপনাকে দিবে না, যেহেতু আপনি ব্যবসা কোনো শুরুই করেন নাই। কারণ হচ্ছে আমাদের দেশে ব্যাংকগুলো যে কাজটা করে সেটা হচ্ছে তেল মাথায় তেল দেয়। মানে কীরকম? মানে হচ্ছে যার টাকা আছে তাকে সে লোন দিবে। কেন? কারণ সে টাকা সহজে পরিশোধ করে দিতে পারে। কারণ আপনি তো ব্যবসা শুরু করতেছেন, আপনার ব্যবসা কি ফ্রুটফুল হবে, মানে সফল হবে না ব্যর্থ হবে, এটা তো আপনিও জানেন না, ব্যাংকও জানে না। তো এই ক্ষেত্রে আপনি আপনার নিজের টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলেন। হ্যাঁ, আপনি লোন নিতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে লোন নিতেই পারেন। ঠিক আছে, এই ছোটোখাটো লোন, ওগুলোর জন্য ওনারা সুদ নিবে না। ঠিক আছে, এগুলোর জন্য আপনার খুব একটা যে মূলধন ব্যয় হবে, খরচ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। জাস্ট আপনাকে বিশ্বাস করে ওরা লোনটা দিল, ঋণ দিল, বা আপনার নিজস্ব টাকা দিয়ে আপনি শুরু করলেন, আপনার ফাদার মাদার থেকে নিলেন, আব্বু আম্মু থেকে টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করলেন, বা আপনার নিজের জমানো টাকা থেকে শুরু করলেন। এই যে শুরু করলেন, আপনি নিজের টাকা দিয়ে শুরু করলেন, একটা ব্যবসা শুরু করলেন, আর একটা এন্টাইটি বা একটা সত্তা তৈরি হলো। এই সত্তাটা হচ্ছে কি? বিজনেস, ব্যবসা। তাহলে মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান, আপনি ধরেন মালিক প্রতিষ্ঠানের, যেটা আপনি স্টার্ট করতেছেন, আপনি ওনার। ঠিক আছে, আমরা ওনার বলি। তো আপনি ওনার, মালিকানা আপনার, আপনি একটা ব্যবসা শুরু করতেছেন, আরেকটা সত্তা, আরেকটা ধরেন ব্যক্তি। ঠিক আছে, ব্যবসা একটা ব্যক্তি, ধরেন আপনি একটা ব্যক্তি, এখন দুইটা ব্যক্তি, এখন আমরা যে অ্যাকাউন্টিং করবো বা হিসাব সমীকরণ করব, এটা কিন্তু দুইটা আপনার হিসাব করবে না, এটা কিন্তু এই যে ওনার বা মালিকের হিসাব হবে না, হিসাব হবে ব্যবসায়ীর হিসাব। তাহলে আপনাকে এখন ব্যবসায়ের একটা হিসাব করতে হবে। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা বা হিসাব সমীকরণ যেটা, এটা ব্যবসায়ের হিসাব নিকাশ করার জন্যই বেসিক্যালি উদ্ভাবন করা হয়েছে। এখন আপনি ব্যবসায়ের হিসাব নিকাশ করবেন, যে আপনি ধরেন 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। তাহলে দেখেন তো আপনার ব্যবসায় কত টাকা আসলো? আপনার ব্যবসায়ে 50,000 টাকা আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলেন, আপনি ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করলেন, ব্যবসায় এটা আসলো, এটা আপনি ব্যবসায়ের কাছে পান, আপনি হচ্ছে কে? ওনার। আপনি ব্যবসায়ের কাছে এটা পাবেন। তাহলে একটা জিনিস খেয়াল রাখেন, আমরা পাবো বলিয়া বলি সম্পত্তি। ঠিক আছে, পাবো বলিয়া সম্পত্তি। আচ্ছা, এখন ওনার, এখন যে আমি এই দিক থেকে চিন্তা করি, মানে এই হিসাবে চিন্তা করি, প্রতিষ্ঠান এটাও তো একটা ব্যক্তি বলছিলাম আমরা। তাহলে এটা যদি একটা ব্যক্তি হয়, তাহলে এই যে 50,000 টাকা ব্যবসায় আসলো, ওনার কাছে আসলো, উনি এই মালিকের কাছে বা ওনার কাছে 50,000 টাকা দিতে হবে, দেনা দায় আছে। কারণ এই টাকাটা তো উনার না, এই ব্যক্তির না। ধরুন আমরা এই সাইডে একটা প্রতিষ্ঠানের একটা ব্যক্তি ধরলাম, এদিকে একটা মালিক ধরলাম। ঠিক আছে, তাহলে এই প্রতিষ্ঠান তার কাছে, মালিকের কাছে 50,000 টাকা দেনা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ব্যবসায় যত টাকা সম্পদ থাকে ঠিক সমপরিমাণ
দায় থাকে। এই দায়টা মালিকের নিকট থাকতে পারে বা অন্য কারোর নিকট থাকতে পারে। এবার একটু খেয়াল করেন, আপনি ব্যবসা শুরু করলেন, ব্যবসা করতেছেন, অনেকের সাথে, অনেক কাস্টমারের সাথে পরিচিত হবে, আশপাশের অনেক মানুষের সাথে পরিচিত হবে, আস্তে আস্তে আপনার বিজনেস গ্রো করবে। ধরলাম আমরা ব্যবসা সফল হচ্ছি, বিজনেস গ্রো করবে, তখন দেখবেন আপনি যদি ব্যাংকে যান, ব্যাংক আপনাকে লোন দিবে, কারণ আপনি গ্রোয়িং বিজনেস, আপনি ব্যবসা করতেছেন, আপনার এখন লাভ হবে। এই লাভ দেখলেই ব্যাংক আপনাকে লোন দিবে, ছোট হোক বড় হোক একটা লোন দিতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। আবার ধরেন আপনি যখন ব্যবসা করতে করতে পরিচিত হয়ে যাবেন, তখন আপনাকে অনেকের থেকে আপনি বাকিতে পণ্য কিনতে পারবেন। আগে ব্যবসা যখন শুরু করবেন তখন কিন্তু কেউ আপনাকে বাকি দিবে না, যে ভাই আমি ব্যবসা করে বিক্রি করে আপনাকে টাকা দিব, এর কথা বললে কিন্তু কেউ রাজি হবে না, কোনো বিক্রেতা আপনার কাছে পণ্য বিক্রি করবে না। তো আপনি ব্যবসা করতে 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 যখন একটা স্টেবল পজিশনে আসবেন, পরিচিত হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় লেনদেন হবে, তখন দেখা গেল যে আপনার এই যেটাই কিনেন বাকিতেও কিনতে পারবেন, নগদে তো কিনলে কিনা যাবেই, বাকিতেও ক্রয় করতে পারবেন, ঠিক আছে। তখন আপনি এই সুবিধাটা পাবেন, কারণ আপনি অনেকদিন ধরে ব্যবসাটা করে আসতেছেন। তো যদি আপনি বাকিতে পণ্য ক্রয় করেন অথবা ব্যাংক থেকে লোন নেন, এবার হচ্ছে আপনার কি হবে, বাইরের মানুষের প্রতি একটা আপনার দায় তৈরি হবে, ঠিক আছে। এই দায়টাকে আমরা বলতেছি হচ্ছে বহির্দায়, ঠিক আছে, বহির্দায়। এই বহির্দায়টা আসে তখন এইভাবে, দেখেন এই সমান এল প্লাস ও ই। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি হচ্ছে, দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের যত টাকা সম্পত্তি আসবে ঠিক তত টাকাই হয় আপনার মালিকের নিকট দায়বদ্ধ থাকবে, না হয় এই বাইরের কারোর নিকট দায়বদ্ধ থাকবে, অর্থাৎ দুইটা মিলেই থাকবে। অর্থাৎ বাইরেরও কিছু দায় থাকবে, মালিকের নিকটও কিছু দায় থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানে যত সম্পত্তি থাকবে, এই ব্যবসা প্রতিষ্ঠান তো ভাই আসলে কোনো ব্যক্তি না, আমরা ধরে নিলাম একটা ব্যক্তি বা সত্তা, এটা একটা আলাদা সত্তা ধরে। ব্যবসা এবং মালিক দুইটা আলাদা সত্তা, এটা আমাদের সত্তা নীতি অনুযায়ী বলা আছে যে এই আলাদা সত্তা হিসাবে ধরবো এবং আমরা হিসাব করব ব্যবসায় হিসাব, আমরা কিন্তু মালিকের হিসাব করব না। খেয়াল করতে হবে, আমরা কিন্তু মালিকের হিসাব করব না, আমরা হিসাব করব কার, ব্যবসায়ের। কারণ হচ্ছে ব্যবসায়ের লাভ লস হয়, মালিকের লাভ লস হয় না, ব্যবসায়ের লাভ লস হয়। তো যেহেতু ব্যবসায়ের লাভ লস হয়, তো আমরা ব্যবসায়ের হিসাব করব, ঠিক আছে। তাহলে ব্যবসায়ের এখন যে সম্পদ আছে, এই সম্পদের প্রতি অধিকার থাকবে দুই ধরনের মানুষের, এক মালিকের, আর এক হচ্ছে মালিক ছাড়াও অন্য কেউ যদি ব্যবসায়ের নিকট টাকা পায়, ব্যবসায়ের নিকট পাওনা থাকে, তাহলে তারও অধিকার জন্মাবে। এতটুকু আমরা আশা করি বুঝেছি, ঠিক আছে। তাহলে এইটা লেখার পরে আমাদের এটার আর প্রয়োজন নাই। তো আমরা ধরে নিব যদি বিজনেস করতেছি, আমাদের কাছে এই সমীকরণটাই থাকবে। আমরা যেটা অ্যাকচুয়ালি পড়ি সেটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই, এইটাই পড়ি। মূল হচ্ছে এইটা, সবাই মনে করে এটাই হচ্ছে মূল সমীকরণ। হ্যাঁ, এটাই মূল সমীকরণ, তবে শুরুতে ওইটা থাকবে, মানে মালিক ব্যবসা শুরু করবে, যত টাকা সম্পদ হবে তত টাকা মালিকানার সাথে থাকবে, আর সম্পদ পরবর্তীতে সম্পদের সাথে বহির্দায় যুক্ত হবে, ঠিক আছে। তাহলে দায় আমরা কয় ধরনের পেলাম, দুই ধরনের পেলাম, একটা হচ্ছে বহির্দায়, একটা হচ্ছে অন্তদায়। এটাকে বলা হচ্ছে অন্তদায়, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মালিকের ইকুইটি। আর এটাকে বলে বহির্দায়, বহির্দায় হচ্ছে লাইবিলিটিস বলে এটাকে, লাইবিলিটিস হচ্ছে বহির্দায়, ঠিক আছে। আমরা এটা শিখলাম। এখন এই যে মালিকানা সত্যটা কিভাবে চেঞ্জ হয় একটু দেখেন তো। মালিকানা সত্ত্ব কিভাবে চেঞ্জ হয় দেখেন, খেয়াল করেন। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে কি আনে, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকাটা দেয় বা যাই আনুক, পণ্য আনতে পারে, আসবাবপত্র আনতে পারে, যন্ত্রপাতি আনতে পারে, হোয়াটএভার যা কিছু আনুক, ওইটাকে আমরা বলি হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন মানে কি ক্যাপিটাল। আচ্ছা, এখানে আমরা এগুলার যদি আপনারা না বুঝে থাকেন, এ সমান হোয়াট, এ সমান আমরা জানি এ সমান হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে কি সম্পত্তি, অ্যাসেটস মানে কি সম্পত্তি। এরপর এল সমান হচ্ছে আমরা বলছি হচ্ছে লিয়াবিলিটিস, দায়, এল সমান হচ্ছে দায়। আর ই সমান হচ্ছে আমরা কি বলছিলাম, ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে দেখেন কারবার প্রতিষ্ঠানের মালিক যখন টাকা আনবে বা যা কিছু আনবে, ওটাকে আমরা কি বলবো, মূলধন। আর ব্যবসা করি আমরা কি জন্য বলুন তো, ব্যবসা করি আমরা মুনাফা অর্জনের জন্য। এই মুনাফাটা আমরা কি করব, মানে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফাটা অর্জন করি কি করবে, মালিককে দিবে না, তাহলে মালিকের টাকা বাড়বে না, বাড়বে। এই যে মালিকের মূলধন বেড়ে যাবে, এটাকে আমরা বলতে হচ্ছে আর। আর দ্বারা আমরা কি বুঝাচ্ছি, আর দ্বারা আমরা বুঝাচ্ছি যে রেভিনিউ, রেভিনিউ, রেভিনিউ মানে বাংলা হচ্ছে রাজস্ব, রাজস্ব। তো আমরা রাজস্ব শব্দটা খুব একটা ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে আয়, ঠিক আছে। আয় এই শব্দটাই বেশি ইউজ করি, যে রাজস্ব। তারপরে দেখেন এই ইনকাম করতে গেলে আপনাকে খরচ করতে হবে, ঠিক আছে। এই খরচটাকে আমরা বলি হচ্ছে এক্সপেন্সেস, ঠিক আছে। এক্সপেন্সেস, এক্সপেন্স মানে হচ্ছে খরচ, এক্সপেন্সেস।
আবার আপনারা এটাকে এই এক্সপেন্ডিচার বলতে পারবেন না, এটা হবে এক্সপেন্সেস, ঠিক আছে? এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে কি খরচ, আমরা ইএক্স দ্বারা বুঝাচ্ছি এক্সপেন্সেস। দেন হচ্ছে মালিক কারবার থেকে কোনো কিছু তুলতে পারে, যেহেতু উনি ব্যবসা করতেছে উনি কারবার থেকে টাকা তুলবে, অনেক সময় পণ্য তুলে, উনি কারবার থেকে টাকা নিয়ে ওনার সংসার চালাবে, ওনার বিভিন্ন ব্যক্তিগত খরচ বহন করবে। তো এই জন্য তার যদি সে উত্তোলন করে তাহলে তার মালিকানা কমে যায়, তার অধিকার কমে যায়, অর্থাৎ মূলধন কমে যায়, ওনার সিকিউরিটি কমে যায় উত্তোলনের ফলে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বলা হচ্ছে হিসাবের সম্প্রসারিত রূপ। এই পুরোটাকে বলতেছে হিসাব সমীকরণের সম্প্রসারিত বা বর্ধিত রূপ। কি রূপ? বর্ধিত রূপ বা সম্প্রসারিত রূপ। সম্প্রসারিত রূপ, এটা আপনাদের এমসিকিউতে আসবে যে হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি বা বর্ধিত রূপ কোনটি, ঠিক আছে? এটা হচ্ছে মূল হিসাব সমীকরণ, এটা হচ্ছে মূল হিসাব সমীকরণ। যে এই হিসাব সমীকরণ কোনটা যদি বলে আপনি বলবেন যে এটা হচ্ছে মূল হিসাব সমীকরণ, ঠিক আছে? আর এটা হচ্ছে হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ, ঠিক আছে? তাহলে আমরা এটা মোটামুটি বুঝছি। এখন আসেন এখানে একটা জিনিস দেখানো হয় নাই, ডি হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস মানে হচ্ছে, আমরা এদিকে দেখাই, ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, ঠিক আছে? শুধু ড্রয়িং বলবেন না, ড্রয়িং বললে হচ্ছে আঁকাআঁকি করা, আর ড্রয়িংস মানে হচ্ছে কি উত্তোলন করা। ড্রয়িং এর সাথে এস যোগ করে দিলে আমরা ড্রয়িংস পাবো, ঠিক আছে? তাহলে এই যে সম্প্রসারিত রূপটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন এ সমান সমান এল প্লাস ওই লিখবো না, মনে করেন আমরা লিখলাম সি প্লাস আর, মানে ব্র্যাকেট উঠাই দিচ্ছি আর কি, ঠিক আছে? তো ব্র্যাকেট উঠাই দিলে কি থাকছে, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এইটা হচ্ছে আমরা লিখতে পারি, ঠিক আছে? ওই এর জায়গায় আমরা এই চারটা জিনিস বসাই দিলাম, মানে ব্র্যাকেট উঠাই দিই, আমরা ম্যাথে যেভাবে করি আর কি, ঠিক আছে? ওকে, এটা লিখলাম। এখন দেখেন আমাদের বাম পক্ষে আমরা যখন ম্যাথ করি তখন আমরা লেফট হ্যান্ড সাইড পাই, রাইট হ্যান্ড সাইড পাই, ঠিক আছে? এবং সবসময় আমরা বলি যে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে কি হবে, অঙ্ক মিলে গেল, এটা হচ্ছে আমরা বুঝবো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সমান হলে। এখন দেখেন লেফট হ্যান্ড সাইডে শুধু আছে এ আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এই কয়টি, ঠিক আছে? এখন দেখেন আমরা এদিকে রাখলাম, এদিকের মাইনাসগুলো এদিকে, ধরুন ইএক্সটাকে এদিকে নিয়ে আসলাম, এখন এদিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, এদিকে রাখলাম এল প্লাস সি প্লাস আর মাইনাস ডি। এন্ড ডিটা এখানে কেন রাখলাম, কারণ ডি হচ্ছে, সি হচ্ছে মালিক আনলে, কারবারে কোনো কিছু আনলে মূলধন ক্যাপিটাল, আর হচ্ছে ডি হচ্ছে যদি কোনো কিছু উত্তোলন করে সেটাকে আমরা বলি হচ্ছে কি উত্তোলন, ড্রয়িংস। তাহলে মূলধন কমে যাচ্ছে, তাহলে উত্তোলন করার ফলে কি হবে, মূলধন কমে যাবে। তাহলে আমরা এভাবে আবার সাজায় লিখতে পারি এল প্লাস আর প্লাস সি মাইনাস ডি। এই সি মাইনাস ডি হচ্ছে মূলধন উত্তোলন, ঠিক আছে? এই দুটো সরাসরি মালিকের সাথে কানেক্টেড, একদম সরাসরি মালিকের সাথে কানেক্টেড। তাহলে এখন দেখেন বাম পাশে আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে খরচ বা ব্যয়। এইদিকে ডান পাশে দায় আয়, আর এদিকে হচ্ছে মালিকানা সত্ত্ব, সি মাইনাস ডি হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এটা আমরা বলি যে, আমরা বলি না হিসাব 5 প্রকার, এই যে হিসাব 5 প্রকার দেখেন, সম্পদ একটা হিসাব 5 প্রকার, 5 প্রকারের মধ্যে এই খরচ একটা হিসাব, খরচ বা আমরা ব্যয় লিখি, ঠিক আছে? ব্যয় একটা হিসাব, এদিকে দায় একটা হিসাব, আয় একটা হিসাব, আর হচ্ছে মালিকানা সত্ত্ব একটা হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে হিসাব আমরা কয়টা পাইলাম, 5টা, সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। এই যে 5 ধরনের হিসাব আমরা পাইলাম। এখান থেকে আরেকটা মজার জিনিস পাবেন, এই যে বাম পক্ষ যেটা পাইছেন, বাম পক্ষকে আমরা বলবো হচ্ছে ডেবিট, বাম পক্ষ হচ্ছে অলওয়েজ কি ডেবিট। আর এই যে ডান পক্ষ, এই ডান পক্ষকে আমরা বলবো হচ্ছে কি ক্রেডিট। তাইলে সম্পদ এবং খরচ হচ্ছে ডেবিট হিসাব, আর দায়, আয় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট হিসাব। এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে হিসাব আমরা সমীকরণ থেকে হিসাব কয় রকম পাইছি, 5 রকম পাইছি, সম্পদ হিসাব বা ব্যয় হিসাব, সম্পদ হিসাব এবং ব্যয় হিসাব, আর ডান পাশ থেকে পাইছি দায়, আয় এবং মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে এই 5টা হিসাবের মধ্যে 3টা হচ্ছে ক্রেডিট হিসাব, ক্রেডিট ব্যালেন্স ওরা দেখাবে সাধারণত, ক্রেডিট জের হবে ওদের বা ক্রেডিট বলা হবে, ক্রেডিট পক্ষ বলা হবে, আর এটা হচ্ছে
ডেবিট পক্ষ, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ, অর্থাৎ ডেবিট ক্রেডিট সবসময় সমান হতে হবে। লুকা প্যাসিওলি যে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছেন, ওখানে একটা কথা অবশ্যই মানা হয়, সেটা হচ্ছে ডেবিট সমান ক্রেডিট। যত টাকা ডেবিট হবে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হইতে হবে, মানে এক পক্ষ ডেবিট হবে আর এক পক্ষ ক্রেডিট হবে, এবং দুইটা সমান হইতে হবে। কেন? কারণ মোট সম্পদ সমান মোট দায়। আমরা এতক্ষণে বুঝে ফেলছি মোট সম্পদ সমান মোট দায়। এই যে মোট সম্পদ সমান মোট দায়, মোট দায় দুইটা মিলে হয়, মোট দায় হচ্ছে এই বহির্দায় এবং অন্তদায়, এই দুইটা মিলে হচ্ছে মোট দায়। তাহলে আমরা কি পেলাম? 5টা হিসেব পেলাম, কোনগুলা ডেবিট পক্ষ পেলাম, কোনগুলা ক্রেডিট পক্ষ পেলাম। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আরেকটু যদি মজা করি তাহলে কি হয় দেখেন, আমরা এটা মুছলাম, এটুকু রাখি, খেয়াল করেন। এই পক্ষকে আমরা বলছিলাম কি? ক্রেডিট, আর বাম পক্ষকে আমরা বলবো ডেবিট। অর্থাৎ বাম পক্ষে যখন যেটা আসবে এটা ডেবিট হয়ে যাবে, ডান পক্ষে গেলে ক্রেডিট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখেন। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমি ঠিক আছে এ কে সরাই ফেললাম, এ আমি ডান পক্ষে নিয়ে যাব, নিতেই পারি, আমাদের ম্যাথের হিসাব অনুযায়ী বা গণিতের হিসাব অনুযায়ী নেওয়া যায়। তাহলে এ কে আমি সরাই ফেলবো, ডান পাশে নিয়ে যাবো, নেন, সমস্যা নেই। তাহলে এ কে যদি আপনি নিয়ে যান তাহলে এখানে থাকবে কি? ex সমান l প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস এ। একে আপনি এই পাশে আনলেন। এখন এ কোন পাশে আছে? এ ক্রেডিট পাশে আছে। কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে আমরা জানি এ হচ্ছে সম্পদ, সম্পদ হচ্ছে ডেবিট, সাধারণত ডেবিট। আর সম্পদ যদি কমে যায় তাহলে হয় ক্রেডিট। এই যে সম্পদ কমে গেল, মাইনাস মানে কি? কমা। সম্পদ কমে গেল, ও ডান পাশে গেছে, তাহলে ওর বৈশিষ্ট্য কি? ক্রেডিট। এইখানে সম্পদ ক্রেডিট, যেহেতু ডান পাশে বসলো অবশ্যই ক্রেডিট হবে, তাহলে অবশ্যই ক্রেডিট। তবে কখন ক্রেডিট হচ্ছে সম্পদ? যখন সম্পদ কমে যাচ্ছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন। আবার ধরেন আমি বললাম যে এটা হচ্ছে দায়, দায় হচ্ছে কি? ক্রেডিট। অফকোর্স দায় ক্রেডিট, তো দায় কি ডেবিট হবে না? অবশ্যই দায় ডেবিট হইতে পারে। তাহলে কখন ডেবিট হবে? এতক্ষণে আপনারা বুঝে ফেলছেন যে আমরা যদি এভাবে লিখি যে ই এক্স, আমরা এবার এটাকে নিয়ে আসবো, তাহলে যেহেতু এটা প্লাস আছে, এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস, মাইনাস এল। তাহলে এদিকে থাকলো কি? প্লাস সি প্লাস আর মাইনাস ডি মাইনাস এ। এখন দেখেন এল এখানে ডেবিট পাশে, বাম পক্ষে আসছে ডেবিট পাশে, তাহলে এল অবশ্যই এখানে ডেবিট হবে, দায় ডেবিট হবে। এখন কথা হচ্ছে দায় তো সাধারণত কি? ক্রেডিট। দায় কোন পাশে থাকবে? ক্রেডিট পাশে থাকবে। কিন্তু দায় কখন ডেবিট হচ্ছে? যখন সে কমে যাচ্ছে, বাম পাশে আসছে, তাহলে বাম পাশে তাকে কমে আসতে হবে। তাহলে আপনি দুভাবেই চিন্তা করতে পারেন, দায় ক্রেডিট, দায় যখন কমে যাবে তখন কি হবে? ডেবিট। এভাবে প্রত্যেকটা জিনিস, আয় এখানে থাকলে কি? ক্রেডিট। এখানে যখন আছে আয় ক্রেডিট, মানে আয় যতক্ষণ বাড়বে, আয় যতক্ষণ প্লাস হবে, ক্রেডিট হইতে থাকবে। কিন্তু আয় যখন কমে যাবে, আয় যখন কমে যাবে মানে এদিকে চলে আসবে, তখন এটা হয়ে যাবে ডেবিট। মানে আয় যখন কমে যাবে তখন হয়ে যাবে কি? ডেবিট। কারণ তার ওই যে বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সে যতক্ষণ প্লাস থাকবে ততক্ষণ আয় ক্রেডিট, আয় যখন কমে যাবে তখন সে হয়ে যাচ্ছে কি? ডেবিট। তাহলে এভাবে করে আমরা হিসাব সমীকরণটা যদি চিন্তা করি, তাহলে আপনি একসাথে হিসাব সমীকরণটাও পাইলেন, একসাথে হিসাব ক্রয় প্রকার এটাও পাইলেন, আর একটা পাইলেন হচ্ছে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। তাহলে এইটা হচ্ছে আপাতত এই ক্লাসটা, এটা একটা বেসিক ক্লাস, এই ক্লাসটা এতটুকু থাকুক। আমরা আরো অনেকগুলো বেসিক ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।